অডিও কথনে সবাইকে স্বাগতম। এই উপন্যাসের প্রধান চরিত্র যদু, যে কিনা ভৃত্য হয়ে গৃহকর্ত্রীর কিছু টাকা চুরি করেছিল। যদুর সেই চুরিটা কি ধরা পড়ে যাবে, সেটাই জানবো আজকে। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস চুরি। উপন্যাসটির প্রথম 3টি পর্ব আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আজকে পড়ছি শেষ পর্ব। কলকাতার ডাক্তাররা যখন ক্যান্সার বলে সন্দেহ করেছিল, তখন কল্পনাকে সোজা বোম্বাই নিয়ে গিয়েছিলেন মৃগাঙ্ক। যদি সেখানে ডাক্তাররা ভিন্ন মত দেন, যশলোক হাসপাতালের ডাক্তাররা ভিন্ন মত দেননি। মৃগাঙ্ক যখন কল্পনাকে কলকাতায় ফিরিয়ে আনছেন, তখন প্লেনে কল্পনা তাকে জিজ্ঞেস করল, আমার সত্যিকারে কি হয়েছে বলতো? ডাক্তাররা কি বলছে, ক্যান্সার? আরে না, সন্দেহ একটু হয়েছিল, এরা তো বলল না এসব, টিউমারিক একটা গ্রোথ। কল্পনা সারা রাস্তা আর কথা প্রায় বলেইনি। কলকাতায় এসে বাড়িতে কয়েকদিন কাটানোর পর নিতান্ত নার্সিং এবং 24 ঘন্টা নজর রাখার জন্য কল্পনাকে নার্সিংহোমে পাঠানোই ঠিক করেছিলেন মৃগাঙ্ক। নার্সিংহোমে যাওয়ার সময় কল্পনা তাকে অনেক কথা বলেছিল, ঘর সংসারে নানা টুকিটাকি সম্পর্কে হুঁশিয়ারি। মৃগাঙ্কর তখন সেসব কথায় মন দেওয়ার মতো অবস্থা নয়। প্রচণ্ড টেনশনের মধ্যে কি শুনেছিলেন তা খেয়ালই নেই। কিন্তু হঠাৎ দিল্লি যাওয়ার প্লেনে তার মনে পড়ে গেল, কল্পনা একটা বিস্কুটের টিনের কথা বলেছিল। টিনটা আলমারিতে আছে। বলেছিল কিছু টাকা আছে, বেশ কিছু টাকা। আমার ভালো মন্দ কিছু হলে ওটা নিও। দিল্লির 5 তারা হোটেলের ঘরে পাশাপাশি বিছানায় শুয়ে রাতে মৃগাঙ্ক অলকাকে বললেন, আমি ইনহিউম্যান নই অলকা, টাকাটা তোমাকে দেব। সে পেসমেকারের টাকা? হ্যাঁ। অলকা মৃদু একটু শব্দ করে হাসল। জানি তো, তোমার স্বামীকে আমি হিংসে করি না। কেন করবেন বলুন? সে লোকটার বয়স আপনার চেয়ে অনেক কম, তবু যেন 7 বুড়োর 1 বুড়ো। না আছে টাকা, না আর কিছু। তাকে হিংসে করার কি আপনার? আপনার সঙ্গে তো ওর কোনো তুলনাই হয় না। মৃগাঙ্ক বয়সের কথা একটু ক্ষুব্ধ হলেন। তোমার স্বামীর বয়স কত? কত আর হবে, 45। আমার চেয়ে 20 বছরের বড়। বয়সের কথাটা থাক। বুদ্ধিমতী অলকা বুঝল বয়সের ইঙ্গিত করে সে ভুল করেছে। মিষ্টি একটু শব্দ করে হাই তুলে বলল, পুরুষ মানুষের আবার বয়স কি বলুন? মেয়েরা তো 20তেই বুড়ি, পুরুষরা 80তেও যুবক। বলছো? বলবো না? সত্যি কথা বলবো না কেন বলুন? আচ্ছা, কুতুব মিনার কত উঁচু? আমাদের মনুমেন্টের চেয়েও? প্রসঙ্গ অন্যদিকে ঘুরে গেল। কিন্তু দিল্লিতে যে কটা দিন রইলেন মৃগাঙ্ক, প্রতিদিন বিস্কুটের টিনের কথা মনে পড়ত। কল্পনার টাকার অঙ্কটাও বলেছিল। সঠিক মনে নেই, তবে বোধহয় 30-40 হাজার টাকা। তাজমহল দেখে ফতেপুর সিক্রি যাওয়ার পথে অ্যাম্বাসেডরের পিছনের সিটে বসা অলকার হাত নিয়ে খেলা করতে করতে মৃগাঙ্ক বললেন, শোনো অলকা, সুমিত আমেরিকা চলে যাবে। তাই বুঝি? ও চলে গেলে অত বড় বাড়ি আগলে থাকার কোনো মানেই হয় না। ঠিকই তো। আমি একটা ফ্ল্যাট কিনছি, থাকবে আমার সঙ্গে? অলকা 1 সেকেন্ডও সময় না নিয়ে বলল, রাখবেন সত্যি? তাই তো বলছি। কিন্তু ও যদি তখনও বেঁচে থাকে, যদি বাগড়া দেয়? ডিভোর্স বলে একটা কথা আছে জানো? ও বাবা, জানি না আবার। ডিভোর্স করবে? অলকা মৃগাঙ্কর কাঁধে মাথা রেখে বলল, তাই হবে, আপনি যা চাইবেন তাই হবে। আর যদুটাকে গিয়েই তাড়াবো। আমি থাকলে আপনার কাজের লোক রাখার দরকারই হবে না, শুধু ঠিকে যে থাকলেই হবে। তা কেন, কাজের লোকও থাকবে, তবে অন্য লোক। খুব ভালো হবে। মৃগাঙ্ক খানিকক্ষণ প্রগাঢ় চিন্তা করে হঠাৎ স্বগতোক্তির মতো করে বললেন, ছেলেরা জানতে পারলে আপত্তি করবে জানি, কিন্তু ওরা তো আর জানে না বেশি বয়সের একাকিত্ব কি জিনিস। ছেলেদের কথা ভাবছেন কেন? তারা তো আর কাছে থাকবে না। থাকবে না, তবে মাঝে মাঝে যখন দেশে আসবে, তখন হয়তো দেখা করবে না, সঙ্গে থাকতে চাইবে না। মেয়েও হয়তো বাপের বাড়িতে আসা বন্ধ করে দেবে। বুড়ো বাপের জন্য তারাও তো কিছু করছে না। বুড়ো কথাটা ফের মুখ ফসকে বেরিয়ে যাওয়ায় জিভ কাটল অলকা। বেরিয়ে গেছে, আর ফেরাবারও উপায় নেই।
তাই কথার জের টেনে বলল, আপনার দিকটাও তো তারা দেখতে আসছে না। আপনি কি খেলেন, কি পড়লেন, কেমন করে সময় কাটছে, এসবও তো সন্তানের দেখা দরকার। সে তো ঠিকই। তাহলে ভাবছেন কেন? আপনাকেও তো কাউকে অবলম্বন করে বাঁচতে হবে। ওদের জন্য যা করার সবই করেছেন। এখন আবার ওদের কথা ভেবেই যদি নিজেকে শুকিয়ে মারেন, সেটা তো ভালো নয়। মৃগাঙ্ক জানেন দোটানার ভাবটা ঝেড়ে ফেলতে হবে। বাড়িতেই হোক বা ফ্ল্যাটেই হোক, সম্পূর্ণ একা হয়ে বাকি জীবনটা কাটানো অসম্ভব। সম্ভবত তিনি বেশ কিছুদিন বাঁচবেন। তার স্বাস্থ্য এখনো চমৎকার। রোজই কিছুক্ষণ ব্যায়াম আর আসন করেন। তার খাওয়া খুব কম। মিষ্টি ছোঁন না, চায়ে চিনি পর্যন্ত নয়। মদ্যপান পরিমিত। সিগারেট ছেড়েছেন 10 বছর আগে। রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল ইত্যাদির কোনো ঝামেলা এখনো নেই। বেঁচে থাকাটা এখনো তার কাছে দারুণ উপভোগ্য। সেই বেঁচে থাকাটাকে আলুনি করে দেবেন কেন? দিল্লি থেকে ফেরার পথেই তিনি সিদ্ধান্ত নিলেন, সুমিত চলে যাওয়ার পর তিনি আলাদা ফ্লাইটে অলকাকে নিয়ে থাকবেন। মর্নিং ফ্লাইটটা লেট ছিল। একটু বেলাতেই বাড়ি ফিরে দেখলেন যদু নেই। তার বদলে বিশু রান্না করে বসে আছে। যদুর নামটা উচ্চারণ করতেও আজ গলায় ঝাঁজ এলো মৃগাঙ্কবাবুর। যদু কোথায়? বিশু সভয়ে বলল, তার দেশের বাড়িতে ডাকাতি হয়েছে, খবর পেয়ে দেশে গেছে। মৃগাঙ্ক অবাক হয়ে বললেন, ডাকাতি? ওর বাড়িতে ডাকাতি হবে কি রে? ওরা তো ভালো করে খেতেও পায় না। ওর ছেলে পল্টু এসে তো তাই বলল। যদুদাও খবর পেয়ে তক্ষুনি চলে গেল। আমাকে বলে গেল ঘরবাড়ি আর রান্নাবান্না একটু দেখিস। বিস্কুটের টিনটার কথা মৃগাঙ্কর মনে রইল না। দুপুরে বিশ্রাম করলেন, বিকেলে গেলেন দীনেশের বাড়িতে। দীনেশ আজ যথেষ্ট হাসি খুশি, মেজাজ খুব শরীফ। ওপরের বসবার ঘরে পাশের কোচে একটি তরুণী বসে। মৃগাঙ্ক লক্ষ্য করলেন মেয়েটি শুধু সুন্দরীই নয়, মুখে বুদ্ধিমত্তা, লেখাপড়া এবং আভিজাত্যেরও ছাপ আছে। মেয়ে খুঁজে বের করার প্রতিভায় দীনেশ অপ্রতিদ্বন্দ্বী। মেয়েট সোমলতা দাশগুপ্ত। মৃগাঙ্ক প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেলেন। সোমলতা ভারী মিষ্টি করে হেসে বলল, আপনার কথাই এতক্ষণ হচ্ছিল। মৃগাঙ্ক বুকের মধ্যে একটা ঢেউ ভাঙার শব্দ পেলেন। তারপর মৃদু হেসে বললেন, কি কথা? এনিথিং ফ্ল্যাটারিং? এক্স্যাক্টলি। এ কথা ঠিক। সোমলতা ভারী শিক্ষিতা, এম এ পাস, সত্যিকারেই একটা চাকরি করে। আর এটা, অর্থাৎ এই মেলামেশাটা তার হবি। কথাটা বিশ্বাসযোগ্য নয়, ভিতরে একটু কিন্তু আছে। সে থাকবেই, কারণ যারা এরকম জীবনে অভ্যস্ত, মিথ্যে কথাটা তাদের প্রথমেই রপ্ত করে নিতে হয়। সকলে অলকার মতো বোকা নয়। সোমলতা অলকার চেয়ে 10 গুণ বুদ্ধিমতী। এর মিথ্যে ধরতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দীনেশ একটু চোখের ইশারায় কাছে ডেকে কানে কানে বলল, আজ তোর দিন। শি ইজ ফ্যান্টাস্টিক। তোর অলকার নেশা ছুটিয়ে দেবে। কে জানে কেন মৃগাঙ্কর আপত্তি হলো না, কিন্তু নিজের বিশ্বস্ততার অভাবে নিজেই মনে মনে একটু লজ্জিত হলেন। যখন একা ঘরে সোমলতার সঙ্গে তার ঘনিষ্ঠতা হচ্ছিল, তখন তিনি ভাবছিলেন অলকা জানতে পারলে ভারী লজ্জার ব্যাপার হবে। কখন যে অলকা কল্পনার জায়গাটা দখল করেছে কে জানে। দীনেশ মিথ্যে বলেনি। অনেকদিন বাদে মৃগাঙ্ক যেন স্রোতের জলে ডুব দিয়ে উঠলেন। 500 টাকার একখানা বেয়ারার চেক অত্যন্ত স্মার্ট ভাবে নিয়ে সোমলতা চলে গেল। তার এঙ্গেজমেন্ট আছে। দুই বন্ধু মুখোমুখি বসলেন। দীনেশ হেসে বলে, তোর মুখ চোখ যে ঝলমল করছে। মৃগাঙ্ক একটু হাসলেন। কেন যে অলকার পিছনে লেগে আছিস? কিছু থোক টাকা দিয়ে ওটাকে এখন বিদায় কর। মেয়ে মানুষ কখনো ঘাড়ে নিতে নেই। হাজারো কমপ্লিকেশন দেখা দেয়। এরকম আলগা সম্পর্ক রাখলে লোকে বদনাম করে বটে, কিন্তু তেমন দোষ ধরে না। কিন্তু যদি ঘরে নিয়ে তুলিস, তবে তোর ছেলে, মেয়ে, আত্মীয়, বন্ধু সবাই তোকে এক ঘরে করবে। মৃগাঙ্ক মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে দোটানায় পড়লেন। নিজেকে তিনি চেনেন। তার সেন্টিমেন্ট প্রবল। অলকার প্রতি তার দুর্বলতাও অস্বীকার করার নয়, কিন্তু সোমলতা তার মাথাটা আজ ঘুরিয়ে দিয়েছে। দীনেশ হয়তো ঠিকই বলে, বাঁধা পড়ার অনেক ফ্যাসাদ। তাকে ব্যাপারটা আবার ভেবে দেখতে হবে। তবে একাকিত্বকে তিনি বড় ভয় পান। দীনেশ নিমিলিত নয়নে সামনের দেয়ালের দিকে চেয়ে বলল, একটা ব্যাপারে তোকে একটু খোঁজ নিতে বলছি। যদু এত টাকা কোথায় পাচ্ছে? কিসের টাকা? এর আগেও 2000 টাকা পাঠিয়েছিল বাড়িতে, সে কথা তোকে বলেছিও।
আবার শুনছি কদিন আগে সোনার দুল, রুলি, আংটি, শাড়ি আরো সব কি কি কিনে নিয়ে গিয়েছিল দেশে। একটা জমি বায়না করে এসেছে। মৃগাঙ্ক অবাক হয়ে বললেন, তাই নাকি? সেই জন্য কি ডাকাত পড়েছিল বাড়িতে? ডাকাত ফাকাত নয়, ওর বড় ছেলে ঝন্টু খুব গুণধর। শুনলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে এখন চোর ডাকাতদের দলে গিয়ে ভিড়েছে। সেই দল পাকিয়ে এসেছিল নিজের মা বোনের গয়নাগাটি আর টাকা পয়সা কেড়ে নিতে। মৃগাঙ্ক অবাক হয়ে বললেন, নিজের বাড়িতে? অবাক হচ্ছিস কেন? এরকম আকসার হয়। তবে ঝন্টু কিছু নিয়ে যেতে পারেনি। আমার এক দুঃসম্পর্কের ভাইপো মনীষ সে সময় ও বাড়িতে ছিল। সে ধরে 3টে লোককে খুব ঠেঙিয়েছে। বাহাদুর ছেলে। তার কাছে এসব বৃত্তান্ত শুনলুম। কথা হলো যদু টাকা পাচ্ছে কোথায়? আমি তো ভেবে পাচ্ছি না। দিনেশ হাসে। যতদিন বৌঠান ছিল ততদিন ভাববার দরকার ছিল না। এখন তোকেই ভাবতে হবে। আমার ধারণা ও চুরি টুরি শুরু করেছে। 10 বছর ধরে আছে, কল্পনা তো কখনো ওকে সন্দেহ করেনি। দিনেশ মাথা নেড়ে বলল, ওটা কোনো কথা নয়, ভালো করে খোঁজ নে, বাড়িতে গয়না টয়না কিছু থাকতো? মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, জানি না, কল্পনার গায়ে বেশি গয়না থাকতো না। খুব বেশি হলে একটা হার দুগাছা করে চুড়ি, সেগুলো বোধহয় সুমিতের কাছে আছে, বাকি গয়না লকারে। তবে কল্পনার কিছু টাকা ছিল আলমারিতে। দিনেশ নিমিলিত নয়নে চেয়ে থেকে হঠাৎ বলল, সাবধানে থাকিস। মৃগাঙ্ক মাথা নেড়ে বললেন, ঘরে আর তেমন কিছু থাকে না বোধ হয়। দিনেশ ফের বলল, জিনিসপত্র বড় কথা নয়, তুই নিজেও সাবধানে থাকিস। হঠাৎ সাবধান করছিস কেন? দিনেশ একটু হাসল। কালো বাবার ফোরকাস্ট যদি ফের মিলে যায়? কালো বাবার ফোরকাস্ট? সে আবার কি? এখন বলা যাবে না। মৃগাঙ্ক দিনেশের দিকে একটু হাঁ করে তাকিয়ে থেকে বললেন, কল্পনা যেদিন মারা যায় সেদিনও তুই এরকম কি একটা বলছিলি। সেটা মিলে গিয়েছিল। কি ব্যাপার বলতো? দিনেশ চট করে জবাব দিল না। বোতল খুলে খুব মেপে 2টো গ্লাসে ঢালল। জল আর সোডা মেশালো। 1 কুচি বরফ। একটা গ্লাস মৃগাঙ্কর দিকে এগিয়ে দিয়ে বলল, লোকটার ভিতরে জিনিস আছে। মৃগাঙ্ক বিরক্ত মুখে হুইস্কিতে চুমুক দিয়ে বললেন, তুই দিন দিন কি ছেলে মানুষ হয়ে যাচ্ছিস? দিনেশ বলে, না, জীবনের নানা রহস্য একটু একটু করে ভেদ করার চেষ্টা করছি। পৃথিবীর সব ঘটনাই তো ঘটে আছে, প্রাঞ্জল চোখ থাকলে তা দেখাও যায়। কি ঘটনা ঘটে আছে বলবি তো? বলে লাভ নেই, যা ঘটবার তা ঘটবেই। ঘটে কিনা সেটাই দেখবার। মৃগাঙ্ক মাথা নাড়লেন, বলল, তোর বয়স একদম বাড়ছে না। বয়স বাড়িয়ে বুড়োটে মরবো নাকি? ওসব আমার ধাতে নেই। বুড়ো না হলেও সাবালক হতে দোষ কি? দিনেশ মৃদু হেসে বললেন, আর তুই যে এখনো বয়ঃসন্ধি পেরোতে পারছিস না। সোমলতাকে দেখে তোর মুখখানা যা রাঙা হলো, সেরকম 16 বছর বয়সে হয়। মৃগাঙ্ক হুইস্কিটা শেষ করলেন। আজকাল 1-2 পেগের বেশি কখনোই খান না, তবে আজ একটু তাড়াতাড়ি খেলেন। মনটা কেমন উচাটন, ফলে শরীরেও অশান্তি হচ্ছে। মৃগাঙ্ক দিনেশের দিকে চেয়ে বললেন, তাহলে কালো বাবা ইজ প্লেইং হিজ ট্রিক্স অ্যাগেন, ওর সঙ্গে একটু দেখা করব। এই বলে উঠলেন। কালো বাবা ঘরেই বসেছিলেন। ইদানিং বাইরের লোক আসা বন্ধ রয়েছে। কালো বাবার মুখখানা বিষণ্ণ, চোখ যেন একটু বসাও। মৃগাঙ্ক দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে আজ একটা প্রণাম করে বললেন, কেমন আছেন? আপনি ব্রাহ্মণ, আমাকে প্রণাম করেন কেন? ইচ্ছে হলো বলে। এখন বলুন তো আমার কিসের বিপদ? কালো বাবা সচকিত হয়ে মৃগাঙ্কর দিকে তাকালেন। পর মুহূর্তেই চোখ সরিয়ে নিলেন। মুখটা যেন বিষণ্ণতায় ঢেকে গেল। মৃদু স্বরে বললেন, কে বলল, দিনেশ বাবা নাকি? মৃগাঙ্ক বললেন, হ্যাঁ। এর আগেও আপনি নাকি আমার স্ত্রীর মৃত্যুর সম্পর্কে ফোরকাস্ট করেছিলেন। সেটা মিলে গিয়েছিল। ঝড়ে বক মারে, ফকিরের কেরামতি বাড়ে, ওসব কানে নেবেন না। দিনেশ বাবা জোর করে আমার পেট থেকে কথা বের করে নেন, তারপর সেটা 5 জনকে বলে বেড়ান। কাজটা উনি ভালো করেন না। কিন্তু আমার কিসের বিপদ? আমি জানি না বাবা। আপনি সত্যি কি দিনেশকে কিছু বলেননি? বললুম তো, দিনেশ বাবা আমার পেট থেকে কথা টেনে বার করে নেন। আমি আর এসব পেরে উঠছি না। উনি কেবল ম্যাজিক দেখতে চান, অশৈলী কাণ্ড দেখতে চান, ভূত আত্মা এসব দেখতে চান।
দিনেশ আমাকে সাবধানে থাকতে বলেছে। সাবধান হওয়া ভালো, সাবধানের মার নেই। কিরকম সাবধান হব? সব দিক দিয়ে। আমার প্রাণের ভয় আছে কি? কালো বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কার নেই? ফুটুস করে কবে কে মরে যাব তার কি ঠিক আছে কিছু? তার মানে কি আপনি আমাকে বলবেন না? শুনে কিছু লাভ হবে না, তবে চারিদিক দিয়ে সাবধান হওয়া ভালো। আজ যে বড় অলোক আমাকে দেখছি না, তাকে দিনেশ একরকম ছাড়িয়ে দিয়েছে। কালো বাবা মাথা নেড়ে বললেন, দেওয়ারই কথা, নতুন একটি এসেছেন দেখেছি। হ্যাঁ। কালো বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনেশ বাবার বড্ড খিদে। মৃগাঙ্কর একবার বলতে ইচ্ছে করল, আমারও, কিন্তু ভদ্রতা বশে বললেন না। তিনি দিনেশের মতো বন্য স্বভাবের নয়, স্যাডিস্টও নন। তিনি চুপ করে রইলেন। কালো বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলে যেতে চেয়েছিলুম বলে দিনেশ বাবা পায়ে ধরে মেলা কান্নাকাটি করলেন। যেতে পারলুম না, তবে একটা বন্দোবস্ত হয়েছে। কি বন্দোবস্ত? দিনেশ বাবার দেশের বাড়ি গিয়ে থাকবো, নাম ধ্যান করব, বেশ হবে। শুধু নাম ধ্যান করলেই সব হয়? আমার তো আর কিছু চাই না, একটা কোণ পেলেই হলো। মৃগাঙ্কর সন্ধেটা ভালো কাটছিল, শেষটায় একটু বিগড়ে গেলেন। প্রণাম করে উঠে দাঁড়িয়ে একটু ইতস্তত করে বললেন, আপনার সঙ্গে আমাদের লাইনটা মিলবে না, তবে মনে হয় আপনার মতো হতে পারলে বেশ হতো। বাড়িতে ফিরে মৃগাঙ্ক দেখলেন যদু এসেছে, মুখখানা হাঁড়ির মতো। কিরে, তোর বাড়িতে কি হয়েছিল? আগে ও কিছু নয়, পারিবারিক ব্যাপার। মৃগাঙ্ক কিছুটা জানেন, তাই আর ঘাঁটালেন না। সুমিত ফেরেনি এখনো। কল্পনা মারা যাওয়ার পর থেকে সে আবার রাত করে বাড়ি ফেরে। একটি যুবক ছেলে কেনই বা সাঁঝ সন্ধেবেলা বাড়ি এসে বসে থাকবে? মৃগাঙ্ক বাইরের জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শোয়ার ঘরের দরজাটা বন্ধ করে আলমারি খুললেন। বিস্কুটের টিন যথাস্থানে আছে, তবে তাতে টাকা নেই, একেবারেই ফাঁকা। মৃগাঙ্কর মাথাটা ঝাঁ করে ঘুরে গেল। নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারলেন না। আলমারিটা তন্ন তন্ন করে খুঁজলেন, টাকা কোথাও নেই। তার স্পষ্ট মনে পড়ল কল্পনা তাকে বলেছিল আলমারিতে বিস্কুটের টিনের মধ্যে তার বেশ কিছু টাকা আছে। তাহলে তাহলে কি যদু? দিনেশ বলেছিল। যদু? যদু এসে নিঃশব্দে সামনে দাঁড়ালো। মৃগাঙ্কর প্রথমে একটু দ্বিধা এলো, 10 বছর ধরে আছে, ও কি চুরি করবে? কিন্তু পরিস্থিতি পরিষ্কার সাক্ষ্য দিচ্ছে। মৃগাঙ্কর বুকটা বেশ কেঁপে উঠল। প্রথমটা নরম গলায় বললেন, আলমারিতে তোর মায়ের কিছু টাকা ছিল জানিস? আগে না। গলাটা বেশ একটু রুক্ষ। কোথায় গেল তাহলে? আমি তো জানি না। কে জানবে তাহলে? আমি বলতে পারবো না। মৃগাঙ্কর রক্ত ধীরে ধীরে গরম হচ্ছিল। বললেন, টাকার খবর তুই জানতি না? না, কি করে জানবো? যদু, যদি নিয়ে থাকিস দিয়ে দে, নইলে ভালো হবে না। আমি কেন নেব? কি সব বলছেন? দেশের বাড়িতে কিছুদিন আগে তুই 2000 টাকা পাঠিয়েছিলি, তারপর আবার গয়না টয়না শাড়ি এসবও কিনে পাঠিয়েছিস। না তো, কে বলল? খবর সবাই জানে। যদু প্রায় সমান তেজে বলল, যে বলেছে সে মিথ্যা কথা বলেছে। মৃগাঙ্ক স্তম্ভিত হয়ে গেলেন। এতখানি স্পর্ধা তিনি যদুর কাছে আশা করেন না। ওর গলার স্বর রীতিমতো ঝাঁঝালো। মৃগাঙ্ক কয়েক সেকেন্ড চেয়ে থেকে রাগে পাথরের মতো ঠান্ডা হয়ে গিয়ে বললেন, তাহলে তুই স্বীকার করবি না? যদুর গলায় তেজ থাকলেও মুখের রং ফ্যাকাশে, চোখে ভয়ার্ত এক দৃষ্টি। সে মাথা নেড়ে বলল, স্বীকার করব কেন? ওসব বাজে কথা, কেউ বানিয়ে বলেছে। মৃগাঙ্ক শূন্য বিস্কুটের টিনটা সশব্দে ছুঁড়ে ফেলে দিয়ে সোজা গিয়ে ফোন তুলে ডায়াল করতে লাগলেন। মৃগাঙ্ক কোথায় ডায়াল করছেন তা যদু জানে। উনি থানায় ফোন করছেন। মৃগাঙ্ককে থানার বড়বাবু ভালোই চেনেন। ফোন পেয়েই পুলিশ চলে আসবে, তদন্তও হবে, যদু ধরা পড়ে যাবে। বড্ড বোকার মতো সব কাজ করে রেখেছে সে, ধরা পড়ারই কথা। যদুর ভিতরটা রাগে মশমশ করছে। প্রথম রাগ অলকার জন্য। অলকাকে মৃগাঙ্কবাবু দিল্লি নিয়ে গিয়েছিল। ঝড়ুয়া মিস্ত্রি এসে নিজেই খবর শুনিয়ে গেছে যদুকে। বলেছে, বাবুরা আর বাবু নেই রে, সব ছোট লোক হয়ে গেছে।
দ্বিতীয় রাগ, এত সাধের টাকা তাও ২,০০০ চুরি করে পালালো ঝন্টু। তারপর বাড়ির ছেলে হয়ে সে বাড়িতে এসে চড়াও হলো। তৃতীয় রাগ, এত করেও সামলাতে পারল না যদু। হিসেবের বাইরের টাকা, তবু বোকার মতো ধরা পড়ে গেল। মৃগাঙ্কবাবুর ডায়াল শেষ হয়ে এলো। যদু চট করে রান্নাঘরে ঢুকে তাক থেকে ভারী হাতুড়িটা তুলে নিল। সে ঘানি টানতে পারবে না। এই টাকা সে এখন ভোগ করবে। একটা চরিত্রহীন লম্পট মদ্যপ তাকে টেক্কা দিয়ে যাবে, তা হবে না। মৃগাঙ্ক কিছুই টের পেলেন না। পিছন ফিরেছিলেন, তার উপর উত্তেজিত, বিভ্রান্ত। যদু সপাটে হাতুড়িটা বসালো মৃগাঙ্কর মাথার পেছন দিকটায়। একবারই একটা বীভৎস শব্দ হলো। প্রথমে রিসিভারটা পড়ল, মৃগাঙ্ক একবার হাঁ করলেন। তারপর মাথাটা ঝুঁকে পড়ল সামনে। তিনি হলেন, তারপর মেঝের ওপর পড়লেন ভাঁজ হয়ে। যদু হাতুড়িটা একটু ধুয়ে জায়গা মতো রেখে দিল। দরজাটা খুলে নিচে নেমে নিজের ঘরে ঢুকলো। সুটকেসটা চটপট গুছিয়ে নিয়ে বালিশটা বগলে চেপে সদর খুলে বেরোলো। বিশু হাঁ হয়ে গেল তাকে দেখে। এ কি, কোথায় চললে? চাকরিটা গেল। কখন? এক্ষুনি। বিশু ব্যস্ত হয়ে বলল, হঠাৎ কি হলো বলো তো? অত কথা বলার মতো সময় নেই, গাড়ি ধরতে হবে। যদু রাস্তায় পড়েই একটা ট্যাক্সি ধরে ফেলল। আর ট্যাক্সিতে বালিগঞ্জ স্টেশনের দিকে যেতে যেতে হঠাৎ সমস্ত ঘটনার ধাক্কা তার মাথায় এসে লাগলো। এ কি করলো সে? 10 বছরের অন্নদাতাকে সে মেরে ফেলল এত অনায়াসে। একটা মেয়ে মানুষ আর কিছু টাকার জন্য? তার যে ফাঁসি হবে। পুলিশের তাড়া খেয়ে কুকুরের মতো পালিয়ে বেড়াতে হবে। যদু সুটকেস থেকে ব্র্যান্ডির শিশিটা বের করে গলায় ঢেলে দিল। ট্যাক্সিওয়ালা একবার ফিরে দেখলো তাকে, কিছু বলল না। যদুর বুক জ্বলে যেতে লাগলো, মাথাটা ঘুরছে। সে একটা অস্ফুট যন্ত্রণার শব্দ করলো। শরীরটা কেমন যেন ভয়ঙ্কর কাঁপছে, বমি পাচ্ছে। স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে যদু বারবার পিছু ফিরে দেখছিল। পুলিশ কি এত তাড়াতাড়ি খবর পেয়েছে? বিশু কিছু সন্দেহ করেনি তো? গাড়ি এলো, ভিড়ের গাড়ি। যদু উঠে পড়ল ঠেলে ঠুলে। তারপর ঠাসা ভিড়ের মধ্যেই এক জায়গায় মেঝের উপর বসে পড়ল। রক্ষা। কেউ তার মুখ দেখতে পাচ্ছে না, চারদিকে মানুষের পা। যদু শ্বাসরোধকারী ঘুপচির মধ্যে বসে কেঁপে কেঁপে কাঁদতে লাগলো। এক অন্ধকার জোনাকি জলা পথে হাঁটছিল যদু। অনেকদিন যাতায়াতের অভাবে রাস্তাঘাটের স্বভাব চরিত্র ভুল হয়ে গেছে। বারবার হোঁচট খাচ্ছিল। আগে পিছে আরো 2-4 জন লোক যাচ্ছে। যদু কাউকে দেখছে না। সে রয়েছে একটা ঘোরের মধ্যে। যেন খুব জ্বর হয়েছে তার। হঠাৎ হঠাৎ অদ্ভুত সব কথা আসছে মাথায়। গ্যাসের উনুনে দুধ বসানো ছিল। এতক্ষণে দুধটা পুড়ে ঝামা হয়ে অ্যালুমিনিয়ামের বাটিটি গলে গেছে নিশ্চয়ই। মৃগাঙ্কবাবুর রক্তে কার্পেটটি ভিজে গিয়েছিল। পরিষ্কার করতে বেশ ঝামেলা হবে। সুমিত রোজ ফিরে এসে রাত্রে 1 কাপ চা খায়। আজ বোধহয় খাবে না। দু চোখে কেন অজস্র জলের ধারা ঝরে পড়ছিল যদুর, তা সে নিজেও বুঝতে পারছে না। একবার সে থেমে ঘুরে দাঁড়ালো। না, ফিরে যাবে। তারপর যা হয় হোক। গ্যাস জ্বলে যাচ্ছে, বাবা রক্তমাখা মাথা নিয়ে পড়ে আছে। হয়তো কলিং বেল বেজে যাচ্ছে। যদুর মাথাটা বড় গোলমাল করছে। হাতুড়িটা কেন যে হাতের কাছে রেখেছিল কে জানে। ওটাই যত নষ্টের মূল। কিন্তু হঠাৎ যদুর খেয়াল হলো সে যাচ্ছে কোথায়। দেশের বাড়ি? সেখানে তো রাত না পোহাতেই পুলিশ আসবে। খুনের মামলা। সহজে তো ছাড়া পাবে না সে। খুঁজে খুঁজে পুলিশ তাকে বের করবেই। অকারণে যদু বারবার পিছু ফিরে চাইছিল। টাকাটাই শালা অপয়া। এটা যেদিন চুরি করলো সেদিন থেকে যদুর সব কাজে ভুলভাল হচ্ছে। চুরির সঙ্গে যেন ধরা পড়ার ফাঁদও পেতে রাখলো সে। পল্টুর হাত দিয়ে সেই যে 2,000 টাকা পাঠালো, সেটা রা হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। রহিমের জমিটাও এ সময় বায়না করা ঠিক হয়নি। ঠিক হয়নি সোনা দানা কিনে ফেলাও। সবচেয়ে বড় কথা, টাকাটা চুরি করাও বোধহয় ঠিক হয়নি। ওইটাই তার পয়লা নম্বর গন্ডগোল। গায়ে পৌঁছতে বেশ রাত হয়ে গেল যদুর। শীতেও হাঁটার চোটে তার ঘাম হচ্ছে। শ্বাস বইছে ঝড়ের মতো। শরীরটা জুত লাগছে না। নিজের বাড়ির কাছ বরাবর এসে একটু দাঁড়ালো যদু। ঘরে আলো জ্বলছে। জেগে আছে সবাই। কিন্তু ওদের সামনে গিয়ে দাঁড়াতে ভারী সংকোচ হলো তার। কাল সবাই জেনে যাবে সে চোর, খুনে।
সবচেয়ে বেশি লজ্জা তার মেয়ে মনুকে। বড় ভালো মেয়েটা, চোরের সন্তান হওয়ার কথা নয় তার। যদু ফিরল। রাস্তায় লোকজন নেই, অন্ধকার। যদুর তাতে সুবিধা, কেউ না দেখলেই ভালো। শাসনের দরজায় গিয়ে যদু যখন কড়া নাড়ল, তখন সে বড় হাঁপসে গেছে। শাসন লণ্ঠন হাতে দরজা খুলে একটু অবাক হয়ে বলে, যদুবাবু যে, অকস্মাৎ কি সংবাদ? ভিতরে আসুন। যদুর হাত পা থরথর করে কাঁপছে। দরদালানে ঢুকে বালিশ আর সুটকেস রেখে সে উবু হয়ে বসে কিছুক্ষণ হাঁপ ছাড়ল। তারপর বলল, আমাকে কি বাঁচাতে পারবেন শাসন দাদা? আপনাকে বড় উদ্ভ্রান্ত দেখিতেছি। অগ্রে বিশ্রাম করুন, বাড়ির সকল সংবাদ শুভ তো? যদু ক্ষীণস্বরে বলল, বাড়ি যাইনি, যাওয়ার উপায় নেই। শাসন প্রশ্ন করল না, এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলল, কিছু আহার করিবেন কি? যদু মাথা নেড়ে বলে, পেটে কিছু সেঁধ হবে না, আমি বড় পাপী। এই বলে যদু দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। অনেকক্ষণ কাঁদল, সব ভুলে শুধু কেঁদে গেল নিজেকে ভাসিয়ে। শাসন ততক্ষণ অপেক্ষা করল, একটিও প্রশ্ন করল না। অনেকক্ষণ কাঁদার পর যদুর মাথা ব্যথা করতে শুরু করলো, হেঁচকি উঠছে, চোখ লাল। শাসন তাকে কুট চোখে লক্ষ্য করছিল। বলল, আজ আর কিছু বলিবার দরকার নাই। আজ আপনি নিদ্রা যান, কাল সকালে সকল খুলিয়া বলিবেন। যদু অনেকক্ষণ ঝুম হয়ে বসে থাকার পর বলল, আর বোধহয় সকাল হবে না শাসন দাদা, জলটুকু পান করুন। যদু আলগোছে জলটা ঢকঢক করে খেয়ে নিল। তার যে ভীষণ তেষ্টা পেয়েছিল তাও সে এতক্ষণে খেয়াল করেনি। জলটা খাওয়ার পর সেটা বুঝল। গেলাসটা রেখে সে বলল, আমি একটু স্নান করব শাসন দাদা। স্নান? এই শীতের রাত্রে? যদু উঠে পড়ে বলল, স্নান করতেই হবে শাসন দাদা, নইলে মরে যাব। শাসন দড়ি থেকে গামছাটা দড়ি সমেত কুয়োর বালতি এগিয়ে দিয়ে বলল, যেমন আপনার ইচ্ছা। যদু খোলা কুয়ার ধারে দাঁড়িয়ে বালতি বালতি জল ঢেলে স্নান করলো অনেকক্ষণ ধরে। তারপর আধ ভেজা গায়ে জড়সড় হয়ে দরদালানে এসে সুটকেস খুলে কাপড় বদলালো। গায়ের পোশাক ধুয়ে এনেছে সব, সেগুলো দড়িতে মেলে দিল। তারপর মেঝে উবু হয়ে বসে বলল, আপনাকে এত রাতে বড় কষ্ট দিলাম। শাসন চা করছিল, গরম চায়ের গেলাস তার হাতে দিয়ে বলল, মনে হইতেছে আপনার কষ্ট অনেক বেশি। হ্যাঁ শাসন দাদা, আমি আজ মাথা ঠিক রাখতে পারছি না। কাল পুলিশ আসবে, আজ রাতটুকুই যে আমার হাতে আছে। পুলিশ আসিবে? আপনি কি করিয়াছেন মহাশয়? আমার ফাঁসি হবে শাসন দাদা। চাটুকু পান করুন, তাহার পর আস্তে আস্তে বলিতে থাকুন। গ্রামে নিশুত রাত্রিতে কথা অনেক দূর হইতে শোনা যায়। যদু খানিকক্ষণ চুপ করে থাকলো। চাটুকু খেতে তার বেশ ভালো লাগলো। কথাবার্তা গুছিয়ে বলার মতো অবস্থা নয়, ভারী এলোমেলো হয়ে গেল সব কথা। কিন্তু সে বলতে পারল, সবই বলে দিল, কিচ্ছু গোপন করল না। শাসন তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়েছিল। বলল, মৃগাঙ্ক বাবু যে মরিয়াছেন তাহা আপনি নিশ্চিত জানেন? যদু মাথা নাড়ল, না, তবে মরবারই কথা। আমার মাথা ঠিক ছিল না, মেরে বসলুম। 10 বছর বাবা বলে ডেকেছি। ইহা ভাবপ্রবণতার সময় নহে, আগে জানা দরকার লোকটি মারা গিয়াছে কিনা। না মরলেও কি, চুরি যাবে কোথায়? আমি যে নিজের কবর নিজে খুঁড়েছি। শাসন একটু চুপ করে থেকে বলল, মানুষ কখন যে কোন প্রবৃত্তির বশবর্তী হইয়া কি করিয়া বসে তাহার ঠিক নাই। আজ রাত্রিতে আপনার নিদ্রা হইবে কি? যদু মাথা নেড়ে বলল, না, আজ ঘুমের আশা নেই, মাথাটা বড্ড গরম। আপনার বাড়িতে কাহাকেও খবর দিব কি? না, ওরা কিছু জানে না, এই ভালো, জানলে লজ্জার ব্যাপার হবে। কিন্তু পুলিশ যদি আসে তাহা হইলে উহাদের শান্তি থাকিবে না। আপনার সন্ধান পাওয়ার জন্য পুলিশ উহাদের জিজ্ঞাসাবাদ করিবে এবং আরো কিছু করিতে পারে। যদু বলল, জানি, আমার কর্মফল ওদেরও ভোগ করতে হবে। তা করুক একটু। আপনি কি আমাকে ধরিয়ে দেবেন শাসন দাদা? এখনো আমার কাছে 35,000-এরও কিছু বেশি টাকা আছে ওই বালিশের মধ্যে, তা দিয়ে বাঁচা যাবে না। আপনি উৎকোচ প্রদানের কথা বলিতেছেন কি? তাছাড়া আর কিসে হবে?
প্রথমেই উৎকোচের পন্থা গ্রহণ সদ্বিবেচনার কাজ হইবে না। বিশেষত মৃগাঙ্কবাবুরা ধনী, তাহারা জলের ন্যায় অর্থ ব্যয় করিতে পারেন। আপনার সম্বল সামান্য, উহাতে হইবে না। টাকাটা কম হলো? মহাশয়, টাকার পরিমাণ আপেক্ষিক। কাহারো কাছে 5 টাকাই অনেক, কাহারো 5 লক্ষও কিছু নয়। মৃগাঙ্কর যখন জ্ঞান ফিরে এলো তখন তিনি ধীরে ধীরে নিজেই উঠে বসলেন। কি হয়েছিল তার মনে পড়ল না। মাথার পিছনে প্রচণ্ড ব্যথা। হাত দিয়ে দেখলেন ভেজা এবং চটচটে। হাতটা সামনে এনে দেখলেন রক্ত। কিছুক্ষণ অর্থহীন চোখে চেয়ে থাকলেন। কিছুই মনে পড়ল না। তিনি কি পড়ে গিয়েছিলেন? স্ট্রোক নয় তো? টেলিফোনের রিসিভারটা ঝুলছে কেন? তিনি কি কাউকে ফোন করেছিলেন? কাকে? টেবিলের কোণায় একটু রক্ত লেগে আছে নাকি? তিনি যখন পড়ে যান তখন টেবিলের কানায় কি মাথাটা লেগেছিল? মৃগাঙ্ক একটা চেয়ারে উঠে বসে কিছুক্ষণ চোখ বুজে রইলেন। কাকে ডাকবেন বুঝতে পারলেন না। এ বাড়িতে কে আছে বা কে থাকে তাও তার মনে পড়ল না। কিন্তু কাউকে ডাকা দরকার। ক্ষতস্থানটা বেশ ফুলেছে, থেতলে গেছে। হঠাৎ তার একটি কিশোরী প্রতিম মুখ মনে পড়ে গেল। বেশ কাটা কাটা মুখশ্রী, একটু শ্যামলা, রোগা। মেয়েটা খুব হাসে, সিঁথি ভোরে সিঁদুর পরে। এই মেয়েটাকে তিনি খুব চেনেন, ভীষণ চেনেন। মেয়েটা ভীষণ হাসে, কথায় কথায় ঠোঁট ফোলায়। নামটা মনে পড়ি পড়ি করেও পড়ছে না। এ মেয়েটি রোজ রাতে তার বুক ঘেঁষে শোয়। মেয়েটি রোজ তার জন্য ভাত রাঁধে। তার দরিদ্র সংসারে মেয়েটি অনেক দায়ভার বহন করে। কে মেয়েটি? আহ! একটা কাতরতার শব্দ করলেন মৃগাঙ্ক। এটা কার বাড়ি তিনি বুঝতে পারছেন না। তিনি এখানে কেন এসেছেন? ভবানীপুরে তার এঁদো বাড়ির ছোট্ট বাসা আছে না? মৃগাঙ্ক উঠবার চেষ্টা করলেন। 3 বারের চেষ্টায় উঠলেন। বাথরুম খুঁজে পেতে তার অসুবিধে হলো না। তিনি ক্ষতস্থানে জল দিলেন। একটা তরল অ্যান্টিসেপটিকের শিশি থেকে খানিকটা হাতে ঢেলে লাগিয়ে দিলেন ক্ষতস্থানে। বেসিন থেকে অনেকটা জল আঁজলা করে খেলেন। কিশোরীর নামটা তার হঠাৎই মনে পড়ে গেল। কল্পনা, তার বউ। মৃগাঙ্ক ডাকলেন, কল্পনা, এই কল্পনা। মলের শব্দ হলো না। কল্পনা মল পড়ে। কেন পড়ে ওই জানে। কল্পনা আসছে। মৃগাঙ্ক বেসিন থেকে মুখ ফিরিয়ে বললেন, কল্পনা, এটা কার বাড়ি বলো তো? আমরা কি এখানে বেড়াতে এসেছি? কেউ কোনো জবাব দিল না, সামনেও এলো না। মলের শব্দটা কি শোয়ার ঘরের দিকে চলে গেল? কল্পনা, ফের লুকোচুরি খেলা হচ্ছে আমার সঙ্গে। দেখছো না আমি পড়ে গিয়েছিলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। না, কল্পনা আর সাড়া দিল না। তার বউটা বড্ড দুষ্টু। সব সময় তার সঙ্গে খুনসুটি করবেই। কখনো পরিস্থিতির গুরুত্ব বুঝবে না। মৃগাঙ্ক খানিকটা স্খলিত পায়ে বাইরের ঘরটায় এসে বসলেন। চোখ বুজে বললেন, লক্ষ্মীটি, একবার এদিকে এসো। অনেকটা ব্লিডিং হয়েছে, কাছে এসে একটু দেখো। কল্পনা নিশ্চয়ই আড়াল থেকে দেখছে, কাছে আসছে না। মৃগাঙ্কর মনে পড়ল, কল্পনার রক্ত ভয় পায়। রক্ত দেখলে সিঁটিয়ে যায়। শোয়ার ঘরে মলের একটা ঝিলিক শব্দ হলো নাকি? ফ্রিজটা নজরে পড়ল মৃগাঙ্কর। অনেক বাড়িতে ফ্রিজে মদ থাকে, এখানেও আছে কি? একটু ব্র্যান্ডি খেয়ে নিলে কেমন হয়? তিনি শুনেছেন শকে ব্র্যান্ডি খুব উপকারী। টলতে টলতে গিয়ে তিনি ফ্রিজটা খুললেন। কাদের ফ্রিজ কে জানে বাবা, কিছু বলবে না তো আবার? এই অবস্থায় অবশ্য না বলাই স্বাভাবিক। মৃগাঙ্ক ব্র্যান্ডির বোতলটা খুলে গলায় খানিকটা ঢেলে দিলেন। শরীরটা গরম হয়ে এলো। আরো একটু খেয়ে কাশলেন। তৃতীয়বার আরো খানিকটা খেয়ে তিনি চেয়ারে বসে হাঁপাতে লাগলেন। কল্পনা, চলো বাড়ি যাই, রাত হয়েছে। মৃগাঙ্ক দেয়াল ঘড়িতে সময় দেখলেন, 10টা। একটা পোড়া গন্ধ আসছে না? কল্পনা, দেখো তো কি পুড়ছে উনুনে। না, ভুল। এ তো তার নিজের বাড়ি নয়, কল্পনা কেন দেখবে? মৃগাঙ্ক আবার উঠলেন। রান্নাঘরের দরজায় এসে দেখলেন একটা অ্যালুমিনিয়ামের বাটি গ্যাসের ওপর লাল হয়ে পড়ে যাচ্ছে। গ্যাস উনুন কি করে নেভাতে হয় তা মৃগাঙ্ক জানে না।
তিনি অবাক চোখে দৃশ্যটা দেখলেন। তবে উনুনে চাবি রয়েছে। তিনি গিয়ে চাবি ঘুরিয়ে দিলেন। আগুন নিভে গেল। কল্পনা, রাত হচ্ছে, চলো। কি যে করে মেয়েটা! মৃগাঙ্ক শোয়ার ঘরে এলেন। না, কেউ কোথাও নেই। বারান্দায় দেখলেন, নেই। সব ঘর ঘুরলেন, নেই। ফের শোয়ার ঘরে এলেন। আলনার পেছনে, খাটের তলায়, আলমারির কোণে সর্বত্র কল্পনা লুকোয়। কোথাও নেই আজ। শুধু ওর একটা মল পড়ে আছে খাটের পাশে। তিনি মলটা কুড়িয়ে নিয়ে হাসলেন। কাছে আছে নিশ্চয়ই। হুটোপাটি করে লুকোতে গিয়ে মলটা পড়ে গেছে পা থেকে। ফের ডাকতে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন ঘরে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছেন। কাকে চাই? লোকটা জবাব দিল না। নিশ্চয়ই গৃহকর্তা। মৃগাঙ্ক একটু লজ্জিত হয়ে বললেন, আমরা এখনই চলে যাব, রাত হয়েছে। কল্পনাকে একটু ডেকে দেবেন? আমার বউ একটু পাগলি আছে, কোথায় লুকিয়ে রয়েছে খুঁজে পাচ্ছি না। ঠিক এই সময় কলিং বেল বাজল। মৃগাঙ্ক একটু চমকে উঠলেন। তিনি বুড়ো ভদ্রলোকের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বেলের শব্দে তার মাথাটা চিড়িক দিয়ে উঠল। অসহ্য একটা দুর্বল নার্ভে শব্দটা এমনভাবে লাগছে এসে যে শরীর ঝনঝন করে উঠছে। মৃগাঙ্ক যন্ত্রণায় চোখ বুজলেন। চোখ খুলেই বুড়ো লোকটাকে চিনতে পারলেন তিনি। ড্রেসিং টেবিলের মস্ত আয়নায় তার প্রতিবিম্ব। ঝম করে মাটিতে পা পড়ল তার। সব মনে পড়ল। কল্পনা, সে তো মারা গেছে। মলটা হাতে নিয়েই দরজা খুলতে একতলায় নামলেন তিনি। দরজা খুললেন সুমিত। যদুদা কোথায় বাবা? তুমি দরজা খুললে যে? ও, সে একটু দেশে গেছে। কেন? ওর বউয়ের ক্যান্সার, জানিস তো। বাড়াবাড়ি নাকি? বোধ হয়। সুমিত ওপরে উঠতে উঠতে বলল, অ্যান্টিসেপটিকের গন্ধ পাচ্ছি কেন বলো তো? এ কি, তোমার মাথায় রক্ত কেন? ওহ, আজ খুব জোর বেঁচে গেছি। বাথরুমে পা পিছলে। সর্বনাশ, ডাক্তারকে খবর দাওনি? দরকার নেই, তেমন কিছু নয়। দাঁড়াও, ইট নিডস ড্রেসিং। সুমিত ডাক্তারকে ফোন করলো। মৃগাঙ্ককে বলল, তুমি শুয়ে থাকো। না না, ইটস অল রাইট। ডাক্তারেরও দরকার ছিল না। ডাক্তার আধ ঘন্টা বাদে এলেন। ক্ষতটা দেখে বললেন, খুব বেঁচে গেছেন। ইনজুরি সুপারফিশিয়াল, কিন্তু ডিপ হলে নার্সিং হোমে যেতে হতো। মৃগাঙ্ক মৃদু স্বরে বললেন, হ্যাঁ, লোকটার হাতে তেমন জোর ছিল না। থাকবে কি করে? বাবা বলে ডাকতো যে। কিছু বললেন? না তো। ক্ষতটা বেঁধে ডাক্তার একটা টেডভ্যাক আর একটা সেডেটিভ ইঞ্জেকশন দিয়ে বললেন, আজ রাতটা একটু ঘুমন। কাল সকালে একবার ফোন করবেন। মনে হয় খুব একটা কিছু হয়নি। দরকার হলে কয়েকটা পেনিসিলিন দেব। নো নিড। মৃগাঙ্ক চোখ বুজলেন। হাতে মলটা এখনো ধরা। একটু নাড়লেন। শব্দ হলো ঝিনঝিন। সুমিত বাবার দিকে চেয়ে বলল, তোমার হাতে ওটা কি? মল। মল চিনিস? শুনেছি। ওটা পেলে কোথায়? তোর মা অনেক আগে পড়তো, ঘরে পড়েছিল। মায়ের কথা খুব মনে পড়ছে বুঝি? না পড়ে উপায় ছিল না। ইনফ্যাক্ট শি ওয়াজ হিয়ার আ লিটল হোয়াইল অ্যাগো। সুমিত হাসল। ঘুমাও, স্মৃতিচারণ বেশি ভালো নয়। তোকে কে খেতে দেবে? নিজে নিয়ে নেব। খিদে অবশ্য নেই, পার্টি ছিল। মৃগাঙ্কর আবার গোলমাল হলো। চোখ ঘুমে জড়িয়ে আসছে। আবছায়া হয়ে আসছে জগৎ। বললেন, তোর মাকে বল দেবে। মা কোথায়? তুমি ঘুমাও তো। কোথায় লুকিয়েছে খুঁজে দেখ, আছে কোথাও। আচ্ছা, দেখছি। মৃগাঙ্ক ঘুমিয়ে পড়লেন। বেশ বেলায় তার ঘুম ভাঙল। শরীর ভীষণ দুর্বল। মাথায় তীব্র ব্যথা আর ভার। খানিকক্ষণ অর্থহীন চোখে চেয়ে শুয়ে রইলেন। উঠতে ইচ্ছে করছে না। ঘুম ভেঙেই তার যদুর কথা মনে পড়ল আজ। কি দিয়ে মেরেছিল যদু? আরো জোরে মারতে পারত। মারার কথাই, পারল না কেন? ইদানিং ভারী রোগা হয়ে গিয়েছিল যদু, আর ভারী উদ্ভ্রান্ত। সেজন্যই বোধহয় পারেনি। বিশু এসে দরজায় দাঁড়ালো, মুখটা গম্ভীর। সাহেব, চা দেব? তুই যদুকে কাল বেরিয়ে যেতে দেখেছিস?
দেখেছি, বগলে বালিশ ছিল আর হাতে সুটকেস। কোথায় গেল? দেশে, বলল আপনি ছাড়িয়ে দিয়েছেন। মৃগাঙ্ক একটু চেয়ে থেকে বললেন, তুই ওর গা চিনিস? না। ঠিক আছে, চা নিয়ে আয়। মৃগাঙ্ক চা খেয়ে উঠলেন। শরীরটা দুর্বল বটে, কিন্তু ঠিক আছে। তেমন টলছে না, হাত পায়ে কাঁপুনি নেই, মাথাও পরিষ্কার। সুমিত অন্য বাথরুম থেকে সদ্য স্নাত হয়ে ফিরে এসেই বলল, বাবা কেমন আছো? চমৎকার, ফাইন। সুমিত ক্ষতটার ব্যান্ডেজ পরীক্ষা করে দেখল, বলল রেস্ট নাও। ডাক্তার বলল ভয় নেই। ভয়ের কি, সামান্য ব্যাপার। এ সময় যদুদা থাকলে ভালো হতো। তুই অফিস যা, আমার জন্য কামাই করিস না। সুমিত ব্রেকফাস্ট খেয়ে চলে গেল। মৃগাঙ্ক খানিকক্ষণ বারান্দায় বসে খবরের কাগজ পড়লেন। মন দিতে পারলেন না। যদু বারান্দার ওই কোণে একদিন একটা বালিশ রোদে দিয়েছিল, রোদটা আবার সেখানেই এসে পড়েছে। ডাক্তার এলো, নাইটারি দেখে বলল, বাহ, খুব ভালো, রিকভার করেছেন অনেকটা। ইনজুরিটা কি করে হলো? বাথরুমে পড়ে গিয়ে। পড়লেন কি করে? বুঝতে পারছি না। তাহলে প্রেশারটা দেখতে হচ্ছে। প্রেশার দেখে ডাক্তার বললেন, নাথিং টু ওরি অ্যাবাউট, তবে সাবধানে থাকবেন। বয়স হলে বাথরুম সম্পর্কে সাবধান হতে হয়, বেশিরভাগ ফ্যাটালিটি ওখানেই ঘটে। ডাক্তার চলে যাওয়ার পর মৃগাঙ্ক নিজের মতো করে নিজেকে আরেকবার পরীক্ষা করলেন। তার বয়স 60-এর উপর, কিন্তু বয়সটা তো বড় কথা নয়। আসলে তিনি কেমন আছেন তার উপরেই বয়সটা নির্ভর করছে। উঠে দাঁড়িয়ে নানাভাবে শরীরটাকে বাঁকালেন, একটু লাফালেন। ঘরময় দ্রুত পায়ে হেঁটে দেখলেন কিছুক্ষণ। মাথাটা ভার আর টনটনে ভাব ছাড়া তেমন কোনো প্রতিক্রিয়া নেই। শরীরটা কিছুটা দুর্বল। কি দিয়ে মেরেছিল যদু? অস্ত্রটা কোথাও খুঁজে পেলেন না। ফোন তুলে ডায়াল করলেন। দিনেশ, কি খবর? কালো বাবা কোথায়? আজই চলে গেল, রাখা গেল না। কেন বলতো? কোথায় গেছে? তা তো বলে যায়নি, ওর বাড়িঘর নেই, ঘুরে টুরে বেড়াবে। তোর হঠাৎ কি হলো বলতো? বিপদ। তার মানে? বিপদ, তবে কেটে গেছে। দিনেশ একটু চুপ করে থেকে বলে, কি রকম বিপদ? মস্তিষ্কে আঘাত? হ্যাঁ, কালো বাবা তাই বলেছিল বুঝি। লোকটার ভিতরে মাল ছিল রে, তোকে তো বলেইছি। তোকে বেশ খুশি মনে হচ্ছে। চোট কতটা? খুব বেশি নয়, কিন্তু সামান্য এদিক ওদিক হলেই হয়ে গিয়েছিল। দিনেশের গলায় যথেষ্ট আহ্লাদ ফুটে উঠল। বাহ, চমৎকার, এরকমই তো হওয়ার কথা ছিল। আমার বাঁচার কথা ছিল কি? 50-50। কালো বাবা বলেছিল যদি বেঁচে যায় তো কপাল। তোর কপাল বরাবরই ভালো। চোটটা পেলি কি করে? সেটা বলেনি বুঝি? না, ওরাও তো ভেঙে বলে না। সে অনেক কথা, পরে বলবো। তোর সেই আত্মীয় ছেলেটি, মনীষ না কি যেন নাম? মনীষ? কেন, তাকে কি দরকার? তাকেই দরকার। সে কি আমার হয়ে একবার তোদের গায়ে যেতে পারবে? বলে দেখতে পারি, কিন্তু কেন? দরকার আছে। আচ্ছা গেঁড়াকল তো, ভেঙে না বললে ওকে কি বলবে? বেচারা চোরের হাতে ঠ্যাঙ্গানি খেয়ে এসেছে, আবার ডাকাতরাও নাকি ওত পেতে আছে ওর জন্য। তাহলে থাক। যা ভাবছিস তা নয়, ছোকরা প্রচণ্ড ডাকাবুকো। ওই একটাই গুণ, ওই গায়ে আবার ফিরে যাওয়ার খুব ইচ্ছেও দেখছি। কিন্তু তুই তো যদুকেও পাঠাতে পারিস। যদু আর আমার একই গা। যদুর জন্যই তো পাঠাতে চাইছি। যদু কি দেশে গেছে? তাই মনে হচ্ছে। ভেঙে বল। অত ভেঙে বলা যাবে না। চুরি করে পালিয়েছে তো, পুলিশে খবর দে, গলায় গামছা দিয়ে টেনে আনবে। না, পুলিশ নয়, মনীষ গিয়ে ওকে বলবে আমার সঙ্গে একবার দেখা করতে, আর বলবে ভয় নেই। যদুকে কি তুই রেখে দিতে চাস? এখনো ঠিক করিনি, তবে শুনেছি ওর বউয়ের ক্যান্সার। তাতে কি হলো? তোর বউ নেই, তুই বুঝবি না। লে হালুয়া, এর মধ্যে আবার বউ নিয়ে টানাটানি কেন? মৃগাঙ্ক বাঁ হাতে মলটা এখনো ধরা, ঝিনঝিন করে একটু বাজালেন। তারপর বললেন,
তুই বুঝবি না রে গাড়ল, কিন্তু মনীষ যদি আমার উপকারটা করে তাহলে বড় ভালো হয়। করবে, চিন্তা করিস না। এরপর মৃগাঙ্ক সারাদিন একা, বাঁ হাতে আনমনে ধরা কল্পনার একখানা মল মাঝে মাঝে বাজাচ্ছেন, আর এ ঘর থেকে ও ঘর থেকে এ ঘর ক্রমান্বয়ে ঘুরে বেড়াতে লাগলেন। আচমকা দাঁড়িয়ে উৎকর্ণ হয়ে কিছু শোনার চেষ্টা করেন, মাঝে মাঝে ডেকে ওঠেন, কল্পনা, কল্পনা। ভারী ছেলে মানুষই হচ্ছে, তবু আজ ফাঁকা বাড়িতে একা একা সারাদিন ছেলে মানুষই করতে লাগলেন মৃগাঙ্ক। দুপুরে একটা ফোন এলো, ভীতু গলা। আমি দীনেশবাবুর ভাইপো মনীষ। ও মনীষ, কাকা আমাকে বলেছেন, আমি কবে গেলে আপনার সুবিধে হয়? আজই। পারবে? পারবো, আপনি ভাববেন না। তুমি কি যদুর বাড়িতে ছিলে? কয়েকদিন। একটা চোরের সঙ্গে মারপিট করতে গিয়ে উন্ডেড হই। যদুবাবুর ছেলে আমার কাছে কাজ করত, সেই নিয়ে যায় ওদের বাড়ি। যদুর বউয়ের কি ক্যান্সার? ডাক্তাররা সেরকমই সন্দেহ করেছেন, তবে গায়ের ডাক্তারদের কথা অতটা সিরিয়াসলি নেওয়া উচিত কিনা তা বুঝতে পারছি না। আমার সন্দেহ যদু দেশেই গেছে, ওর আর যাওয়ার জায়গা নেই। তুমি যদি ওর দেখা পাও তো বলো, আমার কিচ্ছু হয়নি, পুলিশে খবরও দেইনি, ও যেন চলে আসে। যদুবাবু কি কিছু করেছে? করেছে, কিন্তু ডিটেলস জানবার দরকার নেই তোমার। ওকে আমি ক্ষমা করেছি, ওকে বলো। বলবো। আর একটা কথাও বলতে পারো, বলো টাকা ফেরত চাইবো না। বলবো। এসব কি তোমার কাছে সাংকেতিক কথা বলে মনে হচ্ছে? না, বুঝতে পারছি। কি বুঝতে পারছো মনীষ? বুঝতে পারছি ও আপনাকে কোনো ফিজিক্যাল অ্যাটাক করেছিল, তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তুমি খুব বুদ্ধিমান। তবু আপনি ওকে ক্ষমা করতে চাইছেন? ঠিক। আসলে ওর ওপর আমার রাগ হচ্ছে না। বুঝতে পারছি। তোমার যা খরচ হয় আমি তা দেব। দরকার নেই, ওই গ্রামে আমি নিজের গরজেই যাই। ওখানে তুমি কেন যাও? আমার একটা ব্যবসা আছে। আচ্ছা। ফোন রেখে মৃগাঙ্ক আবার ছেলে মানুষ হয়ে গেলেন। টু দিলেন, লুকিয়ে রইলেন। কল্পনা কি তাকে খুঁজে বের করতে পারবে? হাতের মলটা বাজিয়ে সংকেত দিলেন, কল্পনা পারল না। পরের বার খাটের তলায় লুকোলেন মৃগাঙ্ক, টু দিলেন, অপেক্ষা করতে লাগলেন। ধীরে ধীরে কখন আচ্ছন্ন হয়ে পড়েছেন খেয়াল নেই। কলিং বেলের শব্দে যখন ঘুম ভাঙল, তখন অবাক হয়ে দেখলেন তার চোখ জলে ভেসে গেছে। ঘুমের মধ্যেই কেঁদেছেন খুব, বুকে ব্যথা হয়ে আছে। মৃগাঙ্ক উঠে চোখ মুছে দরজা খুলে দেখলেন বিশু। কিরে? আগে আপনার লাঞ্চ সার্ভ করতে এসেছি। আয়। মৃগাঙ্ক একটু জ্বর বোধ করছেন, তেমন খিদে নেই, তবু সামান্য একটু খেলেন। সুমিত ফোন করে তার খবর নিল একবার, তারপর আবার একটু ঘুমোলেন। বিকেলে সুমিত চলে এলো তাড়াতাড়ি। বাবা কেমন আছো? ভেরি গুড, ফিট। তোমার চোখ মুখ ভার দেখাচ্ছে, কেঁদেছ নাকি? মৃগাঙ্ক একটু হাসলেন। কেঁদে থাকলে ভালো রে, খুব ভালো। মনীষ যখন পৌঁছালো তখন বেশ রাত। সারা পথ সে সতর্ক ও প্রস্তুত ছিল। হাতে বড়বাজার থেকে কেনা একটা মজবুত লাঠি, নাল পড়ানো, অন্য হাতে টর্চ, কাঁধে মস্ত একটা নাইলনের ব্যাগে তার জিনিসপত্র। মনুদের উঠোনে ঢুকে সে ডাকল, মন্টু, ও মন্টু। যে ঘরে মনীষ ছিল সেই ঘরের দরজা খুলে মনু বেরিয়ে এলো। মুখে একরাশ বিস্ময় এবং চোখে আতঙ্ক হারিকেনের আলোতেও দেখা গেল। আপনি? কি সর্বনাশ! সর্বনাশের কি? শিগগির ঘরে আসুন, কে কোথায় দেখে ফেলবে। অত ভয় পেও না। না না, শিগগির আসুন, আমাদের ভীষণ বিপদ। মনীষ ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে খিল তুলে দিল মনু। বিছানায় বইপত্র ছড়ানো। তুমি পড়ছিলে? না, অন্যমনস্ক থাকার জন্য বই খুলে বসেছিলুম, মন ছিল না। কি হয়েছে? মনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কত কি হয়ে গেল। মনীষ চেয়ারে বসে বলল, একটা খবর দিতে পারো? কি খবর? মনীষ বলবে কিনা ভাবছিল। মনুর চোখের কোলে বিস্তর কান্নার চিহ্ন।
মেয়েটা কাঁদছে আর কাঁদছে, শুকনো দেখাচ্ছে। হয়তো খায়নিও আজ। মনীষ গলাটা যতদূর সম্ভব কোমল করে বলল, আমি ভালো খবর নিয়ে এসেছি, ভয় পেও না। তোমার বাবা কোথায়? এ কথায় মনুর মুখ সঙ্গে সঙ্গে বিবর্ণ হয়ে গেল। ঠোঁট কেঁপে উঠল। আঁচলে চোখ চেপে ধরে কাঁদতে লাগলো ফুঁপিয়ে ফুঁপিয়ে। কাঁদছো কেন? আপনার সঙ্গে কি পুলিশ এসেছে? পুলিশ? না তো। পুলিশ তো আসবে, বাবাকে ধরে নিয়ে যাবে, ফাঁসি হবে। তোমার বাবা কোথায়? মনু খানিকক্ষণ কেঁদে ধীরে মুখ তুলল, চোখ মুছল। তারপর বলল, লুকিয়ে কি হবে? বাবা ভুল বকছে, গায়ে ৩-৪ ডিগ্রি জ্বর, কিছু দাঁতে কাটতে পারছে না, বমি হয়ে যাচ্ছে। ওর সঙ্গে আমার দেখা হওয়া দরকার। আপনি কেন এলেন? আপনার প্রাণের ভয় নেই? না, নেই। ঝন্টুরা কি ছুরি ছোরা নিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে? মনু মাথা নেড়ে বলল, না, ওরা কেউ গায়ে নেই। কোথায় গেছে? হরিহরদাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দাদার খবর জানি না, তবে গায়ে নেই। তোমার বাবা কোথায় আছে বললে না? শাসনবাবুর বাসায়। কিছুতেই আনা গেল না। মা গিয়ে রোগা শরীরে বাবার সেবা করছে। শাসনবাবুর বাসায় কেন? মনু খানিকক্ষণ চুপ করে থেকে ফের কাঁদতে লাগলো। ধরা গলায় কাঁপতে কাঁপতে বলল, সব কি আপনার শোনা দরকার? আমার বাবা অনেক কাণ্ড করে এসেছে। মনীষ মৃদু স্বরে বলল, ওর সঙ্গে আমার একটু কথা আছে, জরুরি কথা। মৃগাঙ্ক বাবুই আমাকে পাঠিয়েছেন, কথাটা জরুরি। মনু চমকে উঠল। কে বললেন? মৃগাঙ্ক বাবু, যার বাড়িতে তোমার বাবা কাজ করেন। মনু কিছুক্ষণ অবিশ্বাসের চোখে চেয়ে রইল। তিনি বেঁচে আছেন? মনীষ মৃদু হেসে বলল, ভালোই আছেন। আজ দুপুরে ফোনে কথা হলো ওর সঙ্গে। যা, হতেই পারে না। কেন হতে পারে না? বাবা যে ওকে খুন করে এসেছে। চেষ্টা করলেও খুন উনি হননি। মনু হঠাৎ ঢেউ হয়ে উঠে এসে মনীষের ওপর পড়ল। দু হাতে খামচে ধরল মনীষের 2 হাত। মিথ্যা কথা বলছেন না তো? ঠিক তো? উনি সত্যি মরেননি তো? রূপটান নয়, সেন্ট নয়, কিশোরী শরীরের এক আশ্চর্য মোহময় সুঘ্রাণ প্রায় সম্মোহিত করে ফেলে মনীষকে। সে কি এই মেয়েটিকে ভালোবাসে? সে কি এই মেয়েটির জন্যেই বিপদের ঝুঁকি নিয়ে ফিরে আসেনি? একটু অস্ফুট গলায় মনীষ বলল, মিথ্যে নয়। মিথ্যে বলার জন্য কেউ এতদূর ছুটে আসে নাকি? মনু তবু অবিশ্বাস নিয়ে মনীষের বুক ঘেঁষে হাত খেমচে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ছেড়ে দিয়ে লণ্ঠনটা তুলে নিয়ে বলল, চুরির জন্য বাবার যদি জেল হয় হোক, কিন্তু খুনের জন্য ফাঁসি হলে সারা জীবন আমাদের মুখ দেখানোর উপায় থাকবে না। মা আর আমি কত কাঁদছি জানেন? আর কেঁদো না। মৃগাঙ্কবাবু চুরির দায়েও তোমার বাবাকে ধরবেন না। কি যে বলছেন সব আজ! আপনি কি দেবদূত? না, দেবদূত বললে তো মৃগাঙ্কবাবুকেই বলতে হয়। লণ্ঠনটা তুলে নিয়ে মনু বলল, চলুন আপনাকে নিয়ে যাই। পথটা প্রায় উড়ে পার হলো মনু, পিছনে মনীষ। শাসনের বুদ্ধি ক্ষুরধার। দরজা খোলার আগে জানালা দিয়ে দেখে নিল। মনীষকে দেখে একটু ভয় খাওয়া গলায় বলল, মহাশয়, আপনি এই অসময়ে? দরকার আছে শাসনবাবু, ভালো খবর এনেছি। শাসন দরজা খুলে বলল, আসিতে আজ্ঞা হোক। সেই দিনের সেই ঘটনার পর আপনার উপর আমার সবিশেষ শ্রদ্ধা হইয়াছে। আপনি তেজস্বী লোক, তবে অবিমৃষ্যকারী। আসিতে আজ্ঞা হোক। যদুবাবু কোথায়? কোনো সংবাদ আছে কি? আছে। মৃগাঙ্কবাবু মারা যাননি, ভালো আছেন। তিনিই আমাকে পাঠালেন। ইহা কি বিশ্বাসযোগ্য? শুধু তাই নয়, ক্ষমার কথাও বলে পাঠিয়েছেন। মহাশয়, কলিযুগ তো এখনো শেষ হয় নাই। হয়তো হয়েছে, কে জানে। আসুন, যদুবাবুকে ভিতরের একটি ঘরে রাখিয়াছি। ভিতরের ঘরে যদু ঘোর জ্বরের মধ্যে পড়ে আছে। খাটে তার পাশে ফ্যাকাশে মুখে কুসুম। এই দরিদ্র পরিবারটির সব আশা ভরসা শায়িত ওই মানুষটা।
কুসুম অপলক চোখে চেয়েছিল। যদু অস্ফুট স্বরে কি একটা বলে মাথা ঝাঁকালো, আবার নিথর হয়ে গেল। মনের শঙ্কিত চোখে যদুর অবস্থা দেখে বলল, এ অবস্থায় কিছু কি ওর কানে যাবে? না মহাশয়, তবে এই বিকার অবস্থা সাময়িক, হয়তো প্রাতকালে জ্ঞান ফিরিবে। আপনি আজ রাত্রিটা অবস্থান করুন। করব। মনু দাঁতে ঠোঁট কামড়ালো। মা, আমি গিয়ে রান্না করি, মনীশবাবু যে রাতে খাবেন। কুসুম এখনো খবরটা জানে না, ফ্যাকাশে মুখে তাকিয়ে বলল, যা। মনু গিয়ে মায়ের পাশে বসে কানে কানে ফিস করে কিছু বলল। কুসুম দুঃস্বপ্ন ভাঙা চোখে মনীষের দিকে চেয়ে রুদ্ধশ্বাসে বলল, সত্যি বাবা? সত্যি, উনিই পাঠালেন। কি বললেন? ওকে দেখা করতে বলেছেন। ভয় পাবেন না, মৃগাঙ্কবাবুর কিছু হয়নি। কিন্তু মনুর বাবা যা বলছে। মৃগাঙ্কবাবু আপনার অসুখের কথাও জিজ্ঞেস করছিলেন। আমার অসুখ? আমার অসুখের কথা কেন? তা জানি না, মানুষের মন কখন কিরকম হয় কে জানে। কুসুম কেমন যেন গা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপ করে চোখ বুজে বসে রইল। তারপর হাত জোর করে কপালে ঠেকালো। দু চোখ দিয়ে জল গড়িয়ে নামছে। আমরা যাই মা, মনীশবাবুর খিদে পেয়েছে। যাও, সকলের জন্যই রান্না করো। মনু নিঃসংকোচে মনীষের হাত ধরে টেনে চলল। চলুন, অনেক রাত হয়েছে। বেশি কিছু হবে না কিন্তু, আলু আর ওলকপির ঝোল আর ভাত। বাবার জন্য আমাদের আজ রান্নাই হয়নি, কেউ খায়নি সারাদিন। মন্টু আর পল্টু তো খিদে চেপে ঘুমিয়েই পড়ল। আজকে পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস চুরি এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।